বিসমিল্লাহির রহমানির রহিম। এই কোভিড-19 মহামারীর মধ্যে আশা করি তোমরা পরিবার সকলকে নিয়ে ভালো আছো। দীর্ঘদিন যাবৎ আমাদের শ্রেণীকক্ষে পাঠদান না থাকায় আমরা আজকে অনলাইনের মাধ্যমে ক্লাস পরিচালনা করার আয়োজন করেছি। তো আমরা যে বিষয়টি নিয়ে আমি এখন হাজির হয়েছি সেটা হল জীববিজ্ঞান। জীববিজ্ঞানের পঞ্চম অধ্যায় উদ্ভিদের পুষ্টি নিয়ে আমরা আজকে আলোচনা করব। তা আমরা সরাসরি পাঠে যাই। উদ্ভিদের পুষ্টি কি, উদ্ভিদের পুষ্টির প্রকারভেদ, উদ্ভিদের পুষ্টির উৎসগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রথমত আমরা উদ্ভিদের পুষ্টি কাকে বলে আমরা সংজ্ঞাটা আগে জানবো। আমরা জানি উদ্ভিদের বেঁচে থাকার জন্য কতগুলো পুষ্টি উপাদান দরকার, যেমন মানুষেরও দরকার। যেমন মানুষ ছোট থেকে বড় হতে গিয়ে যে পুষ্টি উপাদানগুলা দাফে দাফে গ্রহণ করে বড় হয়, এবং তদ্রূপ উদ্ভিদেরও পুষ্টি উপাদানগুলা তেমনই প্রয়োজন। যেমন আমরা পশু বলতে পারি, উদ্ভিদ বলতে পারি, তারা পুষ্টি উপাদানগুলা গ্রহণ করেই তাদের জৈবিক কার্যগুলো সম্পন্ন করে। এখানে যে বিষয়গুলো আসছে যে উদ্ভিদের পুষ্টি কাকে বলে, আমরা উদ্ভিদের পুষ্টি কাকে বলে যে সকল পুষ্টি উপাদান উদ্ভিদের বৃদ্ধি ও জৈবিক কার্যাবলীর অংশগ্রহণ করে তাদেরকে পুষ্টি উপাদান বলে। আমরা আবার বলে নেই, উদ্ভিদের পুষ্টি কাকে বলে যে সকল পুষ্টি উপাদান উদ্ভিদের বৃদ্ধি ও জৈবিক কার্যাবলীর অংশগ্রহণ করে তাদেরকে পুষ্টি উপাদান বলে। পুষ্টি উপাদান আমরা এখানে বিভিন্ন প্রকার ভেদ আছে। পুষ্টি উপাদান মোট 60টি, এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো 16টি। আমরা এই 16টিকে আবার 2টে ভাগে বিভক্ত করেছি এবং বিজ্ঞানীরা করেছেন। প্রথমত ম্যাক্রো পুষ্টি উপাদান। ম্যাক্রো পুষ্টি উপাদান উদ্ভিদের জন্য অত্যাবশ্যকীয়, এবং এই পুষ্টি উপাদানগুলা অবশ্যই আমাদের বেশি প্রয়োজন, যার জন্য আমরা এগুলাকে অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান বলি এবং উদ্ভিদের ক্ষেত্রে বেশি প্রয়োজন। দেখি আমরা ম্যাক্রো পুষ্টি উপাদান কাকে বলে। উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য যেসব পুষ্টি উপাদান বেশি পরিমাণে দরকার হয় তাকে ম্যাক্রো পুষ্টি উপাদান বলে। আমি আবার বলছি যে ম্যাক্রো পুষ্টি উপাদান কাকে বলে। উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য যেসব পুষ্টি উপাদান বেশি পরিমাণে দরকার হয় তাকে ম্যাক্রো পুষ্টি উপাদান বলে। তাহলে আমরা এখানে দেখে নিই যে ম্যাক্রো পুষ্টি উপাদানগুলা কি কি। যেমন নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, সালফার ও আয়রন। এই সমস্ত পুষ্টি উপাদানগুলা উদ্ভিদের প্রয়োজনীয় কাজ সম্পন্ন করার জন্য এবং উদ্ভিদকে সুস্থভাবে বেঁচে থাকার জন্য, উদ্ভিদকে বংশবিস্তার করার জন্য, উদ্ভিদের প্রজনন কাজ সম্পন্ন করার জন্য, একটি উদ্ভিদ থেকে আরও ভিন্ন ভিন্ন উদ্ভিদ সৃষ্টি হওয়ার জন্য এই পুষ্টি উপাদানগুলা সবচেয়ে বেশি প্রয়োজন। এই জন্য ওই পুষ্টি উপাদানকে বলা হয় অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান।
তারপরে আমরা আসি যে মাইক্রো পুষ্টি উপাদান, একে আরেক নাম বলা হয় যে গৌণ পুষ্টি উপাদান। এই মাইক্রো পুষ্টি উপাদান এটা উদ্ভিদের ক্ষেত্রে কম পরিমাণ প্রয়োজন হয়। এই মাইক্রো পুষ্টি উপাদান কাকে বলে? উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য যেসব উপাদান সামান্য পরিমাণ দরকার হয় তাকে মাইক্রো পুষ্টি উপাদান বলে। আমি আবার বলছি, মাইক্রো পুষ্টি উপাদান কাকে বলে? উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য যেসব পুষ্টি উপাদান সামান্য পরিমাণ দরকার হয়, বেশি পরিমাণ না, সামান্য পরিমাণ দরকার হয়, তাকে মাইক্রো পুষ্টি উপাদান বলে। এক্ষেত্রে আমরা জানি জিঙ্ক, ম্যাঙ্গানিজ, মলিবডেনাম, বোরন, দস্তা বা কপার, ক্লোরিন, এই পুষ্টি উপাদানগুলা উদ্ভিদের ক্ষেত্রে কম পরিমাণ প্রয়োজন হয়। এই জন্য এদেরকে মাইক্রো পুষ্টি উপাদান বলা হয় এবং গৌণ পুষ্টি উপাদান বলা হয়। আর আমরা আগেটা এটা হলো যে মুখ্য পুষ্টি উপাদান বলা হয়, যেটা উদ্ভিদের জন্য বেশি প্রয়োজন হয়। তাহলে আমরা পুষ্টি, উদ্ভিদের পুষ্টি কাকে বলে আমরা সংজ্ঞাটা জানলাম। তারপরে উদ্ভিদের পুষ্টির প্রকারভেদ সম্পর্কে আমরা জানলাম যে মাইক্রো পুষ্টি উপাদান, একটা হলো ম্যাক্রো পুষ্টি উপাদান, তাদের সংজ্ঞাগুলো আমরা এখানে দেখলাম। তারপরে আমরা আসব পুষ্টি উপাদানের ভূমিকা, যে কি কি ভূমিকাগুলো পুষ্টি উপাদান রয়েছে উদ্ভিদের ক্ষেত্রে, আমরা সেই বিষয়গুলা আমরা পরবর্তীতে দেখব। পুষ্টির ভূমিকা। উদ্ভিদের পুষ্টির ভূমিকা নিয়ে আমরা এখন আলোচনা করব। প্রথমত নাইট্রোজেন। নাইট্রোজেন আমরা জানি উদ্ভিদের পুষ্টি উপাদানের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো নাইট্রোজেন। এই নাইট্রোজেন উদ্ভিদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং এটি উদ্ভিদকে সবচেয়ে অল্প সময় দ্রুত গতিতে পুষ্টি দিয়ে থাকে। এক নাম্বার, উদ্ভিদের উদ্ভিদের পাতা তৈরি করে থাকে। আমরা জানি উদ্ভিদের এই পাতায় হলো উদ্ভিদের একটা গুরুত্বপূর্ণ অংশ। উদ্ভিদের পাতা তৈরি করে থাকে নাইট্রোজেন, আর এই উদ্ভিদের পাতার মধ্যে কিন্তু আমরা জানি খাদ্য প্রস্তুত হয় উদ্ভিদের জন্য, আর এই খাদ্য দিয়ে কিন্তু উদ্ভিদ তার সকল কাজ সম্পন্ন করে। 2 নাম্বার,
সালোক সংশ্লেষণ সম্পন্ন হয়। সালোক সংশ্লেষণ সম্পন্ন হয়। এই গাছের পাতার মধ্যে সালোক সংশ্লেষণ সম্পূর্ণ প্রক্রিয়ার কারণেই খাদ্যে প্রস্তুত হয়। এই কাজটাও করে নাইট্রোজেন। 3 নাম্বার, উদ্ভিদের ফল ও বীজ উৎপাদনে বীজ উৎপাদনের মান বৃদ্ধি করে। উদ্ভিদের ফল ও বীজ উৎপাদনের মান বৃদ্ধি করে আমরা উদ্ভিদ থেকে যে ফল পাই, এই ফলটাকে পরিপূর্ণ এবং পরিপুষ্ট করে নাইট্রোজেন যে বীজটা পাই, বংশবিস্তারের ক্ষেত্রে আমরা এই বীজ ব্যবহার করি। এই বীজকেও বীজের মান গুণগত বৈশিষ্ট্যগুলাও নাইট্রোজেনের কারণেই পরিপূর্ণ হয়। তারপরে আমরা দেখব নাইট্রোজেনের কোন কোন উৎসগুলো আছে। আমরা নাইট্রোজেন কোন উৎস থেকে নাইট্রোজেনগুলো আমরা হয়ে থাকি, যে আমরা সাধারণত উৎস নাইট্রোজেন মূলত প্রথমত আমরা ইউরিয়া সার থেকে পাই। সরাসরি আমরা ইউরিয়া সার থেকে নাইট্রোজেন পেয়ে থাকি। তারপর খৈল সার থেকে আমরা পেয়ে থাকি। জৈব সার যেমন কম্পোস্ট সার আছে, বিভিন্ন খড়কুটা পচে যে সার তৈরি করা হয় সেখান থেকে আমরা পেয়ে থাকি। কম্পোস্ট সার ইত্যাদি থেকে আমরা নাইট্রোজেন পেয়ে থাকি। তাহলে আমরা এখানে নাইট্রোজেনের ভূমিকার মধ্যে আমরা যে পাইছি, এখানে ভূমিকা নাইট্রোজেনের কি কি কাজ রয়েছে উদ্ভিদের ক্ষেত্রে সেগুলো সম্পর্কে জানা, এবং উদ্ভিদের ক্ষেত্রে আমরা নাইট্রোজেনটা যে উৎস, যে কোন উৎস থেকে আমরা নাইট্রোজেন গুলা পাই, সেই বিষয়গুলো আমরা এখানে উল্লেখ করলাম। তারপর আসো আমরা ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম ম্যাগনেসিয়াম 1 নাম্বার গাছের বৃদ্ধির জন্য
বৃদ্ধির জন্য গাছের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় এনজাইমগুলোকে সচল রাখে। এই ম্যাগনেসিয়াম গাছের বৃদ্ধির জন্য, বৃদ্ধি একটা গুরুত্বপূর্ণ অংশ উদ্ভিদের ক্ষেত্রে, বৃদ্ধির জন্য প্রয়োজনীয় এনজাইমগুলোকে সচল রাখে, যার জন্য উদ্ভিদের ভিতরের যে যাবতীয় কাজগুলো রয়েছে সেই কাজগুলা সহজভাবেই এনজাইমের জন্য সম্পন্ন হয়। 2 নাম্বার, শ্বসন কাজ। শ্বসন প্রক্রিয়া সম্পূর্ণ করে ম্যাগনেসিয়াম শ্বসন প্রক্রিয়া আমরা জানি উদ্ভিদ এখানে যে অক্সিজেন ত্যাগ করে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, সেটার শ্বসন প্রক্রিয়া, এই কাজগুলোর জন্য সহায়তা করে ম্যাগনেসিয়াম পুষ্টি উপাদান। এখন আমরা দেখব ম্যাগনেসিয়ামের উৎসগুলা কি, আমরা কোন উৎস থেকে আমরা ম্যাগনেসিয়াম পাই। উৎস ইপসম লবণ 1 নাম্বার। 2 নাম্বার, ম্যাগসার আছে, ম্যাগসার। তারপর পাওয়ার ম্যাগ আছে, পাওয়ার ম্যাগ সার। এই সারগুলো আরও বিভিন্ন কোম্পানি, আর অনেক ম্যাগনেসিয়াম সার পাওয়া যায়। এই সারগুলো আমরা ম্যাগনেসিয়াম উৎস হিসেবে আমরা ব্যবহার করি। তারপর আমরা আসি পটাশিয়াম। পটাশিয়াম আমরা জানি উদ্ভিদের একটা আরেকটা গুরুত্বপূর্ণ অংশ। পটাশিয়াম একটা বার উদ্ভিদের রোগ প্রতিরোধ করে এবং পোকা মাকড় থেকে রক্ষা করে এই পটাশিয়াম উদ্ভিদের রোগ প্রতিরোধ
করে এবং পোকামাকড় রক্ষা করে। তারপর 2 নাম্বার, উদ্ভিদের শিকড় এবং ফুল উৎপাদন করে থাকে। তাহলে আমরা উদ্ভিদের রোগ প্রতিরোধ করে এবং পোকামাকড় রক্ষা করে পটাশিয়াম। আমরা জানি যে রোগ এবং পোকামাকড় উদ্ভিদের একটা প্রধান বাধা। রোগের জন্য আমাদের কৃষিক্ষেত্রে উৎপাদনের 20 থেকে 40% ফসল নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে এবং পোকামাকড় দ্বারা একই অবস্থা 30 থেকে 40-50% পর্যন্ত আমাদের এই ফসল উৎপাদনে ব্যাঘাত ঘটতে পারে। আর পটাশিয়াম সার আমরা সঠিকভাবে জমিতে প্রয়োগ করলে এবং উদ্ভিদের ক্ষেত্রে প্রয়োগ করলে আমাদের এই সামান্য পরিমাণ হলেও আমাদের এখান থেকে রক্ষা পাব। উদ্ভিদের শিকড় ও ফুল আমরা জানি শিকড়ের মাধ্যমে উদ্ভিদ মাটি থেকে খাদ্য গ্রহণ করে এবং গাছকে সুন্দরভাবে এবং শক্তভাবে মজবুতভাবে শিকড়ি গাছকে মাটি আঁকড়ে ধরে সোজা হয়ে এবং শক্তভাবে দাঁড়ায় থাকতে সহায়তা করে। তারপর ফুল আমরা জানি ফুল উদ্ভিদের উৎপাদনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ অংশ। ফুল বেশি উৎপাদনের ক্ষেত্রে এই পটাশিয়ামের গুরুত্ব অপরিসীম। আমরা আরও অনেক ভূমিকা এবং কাজ রয়েছে পটাশিয়ামের। এখন আমরা পরবর্তীতে পটাশিয়ামের উৎস সম্পর্কে আমরা জানব। পটাশিয়াম আসলে মূলত আমরা সরাসরি পটাশিয়াম সারি বাজারে কিনতে পাওয়া যায়। সেটি হলো মিউরেট অফ পটাশিয়াম। আমরা সরাসরি পটাশিয়াম আমরা হলুদ সার যে সারটা আমরা বাজারে কিনতে পাই সেই সারটি হলো পটাশিয়াম। পটাশ এটা আমরা বাজার থেকে ক্রয় করে আমরা জমিতে সরাসরি প্রয়োগ করতে পারি। তারপর আমরা আসি সালফার। সালফারের কাজ এবং ভূমিকা: 1 নাম্বার, গাছের রোগ প্রতিরোধ করে। 2 নাম্বার, গাছের প্রোটিন তৈরি করে। 3 নাম্বার, গাছের ক্লোরোফিল উৎপন্ন করে থাকে।
গাছের রোগ প্রতিরোধ করে সালফার, তারপর গাছের প্রোটিন তৈরি করে সালফারের, গাছের ক্লোরোফিল উৎপন্ন করে থাকে সালফার। আমরা জানি গাছের ক্লোরোফিল গাছের পাতার সবুজ অংশ, যদি গাছের পাতা সবুজ না হয় সেখানে সালোক সংশ্লেষণ হবে না এবং সেখানে খাদ্যও প্রস্তুত হবে না, খাদ্য উৎপন্ন করতে পারবে না, যার জন্য উদ্ভিদ একসময় আস্তে আস্তে গাছটি বা উদ্ভিদটি মারা যেতে পারে এবং উৎপাদন থেকে সে ব্যাহত হইতে পারে। তাহলে আমরা এখন দেখব সালফারের উৎস। সালফারের উৎস বলতে আমরা দেখি যে এখানে অল্প খরচে আমরা উৎসগুলা পাই, যেমন ছাই, এক নাম্বার, দুই নাম্বার বিভিন্ন খড়কুটা, খড়কুটা পুড়িয়ে আমরা খড়কুটা পুড়িয়ে ছাই ব্যবহার করতে পারি। এই হলো আমাদের উদ্ভিদের পুষ্টি উপাদানের কয়েকটি ভূমিকা এখানে আলোচনা করলাম। এখন শুধু মুখ্য পুষ্টি উপাদান এবং ম্যাক্রো পুষ্টি উপাদান এখানে আলোচনা করা হলো, যেগুলো উদ্ভিদের জন্য বেশি প্রয়োজন। এই সমস্ত পুষ্টি উপাদান আমরা এখানে আজকের এই ক্লাসে আলোচনা করেছি। আর তারপর পরবর্তী ক্লাসে আমরা উদ্ভিদের বিভিন্ন অংশগুলো নিয়ে আলোচনা করব। সর্বোপরি আমি আল্লাহ তাআলার কাছে শেষ পর্যায়ে এসে আমি এই করোনার মহামারী থেকে আমরা সবাই যেন রক্ষা পাই এবং যাতে আমরা যে কোলাহলের মাধ্যমে আমরা শিক্ষা প্রতিষ্ঠানে ছিলাম, শিক্ষার্থী এবং স্যার সবাই ছিলাম, সেই দিনটির অপেক্ষায় আমরা আছি এবং আবার যাতে আমরা শ্রেণীকক্ষে সরাসরি সশরীরে আমরা পাঠদানে ফিরে যেতে পারে, এই জন্য এই নাজাতের সময়, রমজান মাসের গুরুত্বপূর্ণ সময়, আমরা সবাই এবং তোমরা সকলের পরিবারের সকল সদস্যকে নিয়ে দোয়া করবে যাতে আমরা ওই সুদিনটি আবার ফিরে পাই। এবং আমি এখানে যে উদ্ভিদের অংশ নিয়ে আলোচনা, উদ্ভিদকে অবশ্যই ভালোবাসবে। উদ্ভিদ বাঁচলে আমরা বাঁচব এবং মানুষ বাঁচবে, পশু পাখি বাঁচবে এবং কি দেশ বাঁচবে। এই জন্য আমরা উদ্ভিদকে ভালোবাসতে শিখি। এই বলে আমার ক্লাস আজকের মতো সমাপ্ত করলাম। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।